হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। দেখো, তোমরা সবাই জানো ক্লাস 12-এর 30 ডেজ একটা সিরিজ স্টার্ট করেছি। মানে ক্লাস 12 সেমিস্টার 3-র জন্য 30 ডেজ একটা সিরিজ কিন্তু আমরা স্টার্ট করেছি। মানে প্রত্যেকদিন 30টা করে কোশ্চেন অ্যান্সার সলভ করানো হচ্ছে। তো অনেকের ডিমান্ড আছে যে স্যার ক্লাস 11-এর জন্য এরকম কিছু একটা করুন, যে প্রত্যেক দিন কিছু প্রবলেম প্র্যাকটিস করুন যেগুলো এক্সাম ওরিয়েন্টেড হবে, মানে এক্সামে আসার মতো কিছু কোশ্চেন প্র্যাকটিস করান ক্লাস 11-এর কথা মাথায় রেখেও। তাই আজ থেকে শুরু হলো আমাদের ক্লাস 11-এর প্র্যাকটিস সিরিজ। যারা কমন গ্রুপে আছো ভালো কথা, আমি টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যাবে, কারণ টেলিগ্রামে পিডিএফটা থাকলে তোমরা যেদিনই জয়েন হও না কেন পেয়ে যাবে। ঠিক আছে, এই সমস্ত পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেবো। তো এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস, তোমাদের 20 × 30, তার মানে 600টা কোশ্চেন আমরা পরীক্ষার আগে সলভ করব লাস্ট এক মাসে, ক্লাস 11 সেমিস্টার 1। ওকে, তো চলো শুরু করা যাক। আজকের সমস্ত কোশ্চেন আছে বৃত্তীয় গতি এবং ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে। প্রত্যেকদিন ক্লাসে এসো, প্লে লিস্ট বানিয়ে দিয়েছি আলাদা করে, প্লে লিস্টে যাও, ভিডিও সেকশনে চেক করো না, প্রচুর ক্লাসের ভিডিও আছে, তো সেখানে তুমি বুঝতে পারবে না কোনটা তোমাদের। প্লে লিস্টে যাও, আমি ক্লাস 11 সেমিস্টার 1 বলে প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, বা 30 ডেজ টার্গেট সিরিজ বলে প্লে লিস্ট বানিয়ে দেবো ক্লাস 11, সেখানে যাও, পরপর পেয়ে যাবে। ঠিক আছে, আর ওয়ান শটও নিয়ে আসবো তোমাদের, প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে ওয়ান শট, যেমন ক্লাস 12-এ আনছি 11-এও নিয়ে আসবো। চলো, 1 নম্বর কোশ্চেন। একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্রুতি ভি নিয়ে ঘুরছে। কণাটি 1/4 পথ অতিক্রম করলে বেগের পরিবর্তনের মান কত হবে? দেখো, একটা কণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, 1/4 মানে কত? দেখো, কণাটা ছিল এইখানে, 1/4 মানে এলো এইখানে, তাহলে এখানে ছিল এখানে এলো, তাহলে বেগের পরিবর্তন কি হবে? খুব ভালো একটা কোশ্চেন। দেখো, এখানে বেগের অভিমুখ কোনটা? এখানে বেগের অভিমুখ, এক মিনিট আমি এমআইসিটা ফিক্সড করে নিই। ঠিক আছে, এখানে বেগের অভিমুখ হচ্ছে এইটা, আর এখানে বেগের অভিমুখ হচ্ছে এইটা। ঠিক আছে, সমবেগে সমদ্রুতিতে ঘুরছে কিন্তু, মানে এটাও ভি এটাও ভি। আচ্ছা, আমি ভেক্টরকে কিন্তু প্যারালালি মুভ করাতে পারি, কোনো চেঞ্জ হয় না প্যারালালি মুভ করিয়ে দিলে। তাহলে আমি এই ভেক্টরটাকে যদি এখানে নিয়ে চলে যাই, এখান থেকে সরিয়ে প্যারালালি মুভ করিয়ে দেবো, সোজা নিয়ে চলে যেতে পারি ভেক্টরটাকে। তাহলে দেখো, একটা ভেক্টর এই দিকে আছে ভি, আর একটা ভেক্টর এই দিকে আছে ভি। ঠিক আছে, তো বেগের পরিবর্তনের মান কত? বেগের পরিবর্তনের মান কত? এদের মাঝের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তো দুটো ভেক্টরের বিয়োগফল কি হয়? এই দুটো ভেক্টরের যদি আমি বিয়োগ করি, হ্যাঁ দুটোই আমি মানছি মান একই, কিন্তু বিয়োগফলের তো একটা ফর্মুলা আছে, যেটা লব্ধির ফর্মুলা। এইদিকে ভি, এইদিকে ভি, তাহলে কি বলবে স্যার এদের যেটা বিয়োগফল, হ্যাঁ আমি যদি বলি যে V2 মাইনাস V1, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্যার রুট আন্ডার, ঠিক আছে, ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2V ইন্টু ভি কস 90 ডিগ্রি। তাহলে কস 90 তো স্যার আমরা জানি 0, আর কস 90 0 হয়ে গেলে ভি স্কোয়ার আর ভি স্কোয়ার কত হবে? √2V। বলো, আশা করি ক্লিয়ার। √2V দেখে নাও। ওকে, এটা লব্ধির ফর্মুলা, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos θ, বিয়োগ থাকলে মাইনাস হয় আর যোগ থাকলে প্লাস হয়। দেখো হবে, ডান, তাহলে অ্যান্সার হবে √2V। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে এম ভরের একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘুরছে। আবর্তনকাল টি হলে বস্তুটির উপর কার্যকর কেন্দ্রাভিমুখী বল কত? একদম ইজি একটা কোয়েশ্চেন। দেখো, কেন্দ্রাভিমুখী বল, এম ভরের একটা বস্তু আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, একদম সিম্পল একটা কোয়েশ্চেন দেওয়া আছে, তাহলে কেন্দ্রের দিকে কত বল কাজ করবে? ঠিক আছে, দেখো আমরা কিছু জানি কি না জানি, একটা জিনিস জানি স্যার, অভিকেন্দ্র বল কাজ করে কেন্দ্রের দিকে, যার রাশিমালা mv²/r। এই আর হচ্ছে ব্যাসার্ধ। একটা কণা যখন বৃত্তাকার পথে ঘোরে তখন কেন্দ্রের দিকে অভিকেন্দ্র বল কাজ করে। কিন্তু স্যার এখানে কোথাও ভি নেই বলেই আমাকে এটা বলেছে। দেখো, যখন একবার ঘুরে আসবে একটা কণা, যখন সে একবার ঘুরে আসবে তখন তার সময় কত লাগবে? টি। আমরা জানি টি সমান 2πr/v। ঠিক আছে, তাহলে ভি সমান কত? এখানে কিন্তু আর আছে, ভি নেই, তাহলে ভি কে তাড়িয়ে দেবো। দূরত্ব বাই বেগ সমান সময়, তাহলে ভি সমান কত? ভি সমান হয়ে যাবে 2πr/t। এই ভি নিয়ে গিয়ে আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে এফ সমান কি পেয়ে যাবো? দেখো, তাহলে এফ সমান পাবো m ইন্টু 4π²। ঠিক আছে, m ইন্টু 4π²r² ব্যাস হয়ে গেল। এইটা হচ্ছে কেন্দ্রাভিমুখী বল, 4π²mr²/t²। তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, একটি গাড়ি 100 মিটার ব্যাসার্ধের, আচ্ছা কোশ্চেনগুলো যদি ভালো লেগে থাকে
কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, কোথাও অসুবিধা থাকলে সেটাও কমেন্ট সেকশনে জানাবে, কমেন্ট করে যাবে অবশ্যই, ঠিক আছে। আর হ্যাঁ, ভালো লাগলে শেয়ার করবে ভিডিওগুলো, ঠিক আছে। একটি গাড়ি 100 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার বাঁক 20 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে অতিক্রম করছে। গাড়িটির কেন্দ্রাভিমুখী ত্বরণের মান কত? কেন্দ্রাভিমুখী বল যদি আমি জানি তো ত্বরণ বের করাটা কোনো ব্যাপারই নাই, আমরা এখনই পড়লাম স্যার F ইকুয়াল টু mv স্কয়ার বাই আর। ঠিক আছে, বল থেকে আমি যদি ভর বাদ দিই তাহলে আমি ত্বরণ পেয়ে যাব। তাহলে বল থেকে যদি ভর বাদ দিয়ে দিই তার মানে কত হবে? ত্বরণ এ সমান শুধুমাত্র ভি স্কয়ার বাই আর। তো ভি তো বলেই দিয়েছে ভাই 20, তাহলে 20 20 400, তাহলে 400 বাই 100, তাহলে 100 4 400, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ব্যাস হয়ে গেল। বলো, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, প্রত্যেকদিন ক্লাসে এসো, প্রত্যেকদিন প্র্যাকটিস করো, ভালো রেজাল্ট হবেই হবে। এতদিন কি পড়েছো না পড়েছো সব কিচ্ছু ভাবার দরকার নাই, রেগুলার ক্লাসে এসো, রেজাল্ট হবে। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে। অনুভূমিক সমতল আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘূর্ণনরত গাড়ির পিছলে না গিয়ে চলার নিরাপদ সর্বোচ্চ বেগ কোনটি? একটা গাড়ি যখন সে টার্ন নিচ্ছে, যদি সে পিছলে না গিয়ে স্মুথলি ঘুরতে চায়, হ্যাঁ এই যে যদি স্মুথলি ঘুরতে চাই, এখানে একটা গাড়ি এরকম করে টার্ন নিচ্ছে, সমতল রাস্তা, হ্যাঁ, তো এখানে একটা গাড়ি সে যাচ্ছে, সে সাই করে টার্ন নিচ্ছে, এটা গাড়ি, গাড়ি খুব ভালো আঁকতে পারি না, গাড়ি একটা দিলাম, ঠিক দেখে মনে হচ্ছে কচ্ছপ, ঠিক আছে, সে যাচ্ছে, ওকে। তো সেই যদি পিছলে না পড়ে যেতে চাই বা ঘুরতে চাই, মনে রাখবে তার সর্বোচ্চ বেগ এই রুট আন্ডার মিউ আর জি ক্রস করলে হবে না। রুট আন্ডার মিউ আর জি ম্যাক্সিমাম বেগ, এর থেকে বেশি হলেই কিন্তু উল্টে পড়ে যাবে। স্যার মিউ কি? রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক। আর কি? বক্রপথের ব্যাসার্ধ। জি কি? অভিকর্ষজ ত্বরণ। ডান। চলো নেক্সট কোশ্চেন। একটি বস্তুর উপর এফ সমান এত বল ক্রিয়া করায় সরণ হয় এত, প্রযুক্ত বল দ্বারা মোট কৃতকার্য কত? একদম হালুয়া কোশ্চেন, ঠিক আছে, যারা রেগুলার একটু পড়াশোনা করে তারা পেরে যাবে। ডাব্লু ইকুয়াল টু আমরা জানি এফ ডট এস, ঠিক আছে। ডট প্রোডাক্ট করার সময় আমি অন্য কোনো কিছুর দিকে তাকাবো না। শোনো, এই ডট প্রোডাক্ট নিয়ে ঘাবড়াবে না, ডট প্রোডাক্ট হচ্ছে পৃথিবীর সব থেকে সহজ একটা জিনিস। ভাববেই না যে এতদিন কিছু করিনি, এই করিনি, তাই করিনি, কিচ্ছু না, আমি আজ থেকে পড়বো, ব্যাস। ঠিক আছে, দেখো যখনই ডট প্রোডাক্ট করতে বলবে, আই এর সঙ্গে আই, জে এর সঙ্গে জে গুণ হয়ে যাবে, কোএফিসিয়েন্ট গুলো গুণ হবে, আই জে কে আর হবে না। আই এর আগে কে আছে? 2, এখানে আই এর আগে কে আছে? 2 1, তাহলে 2 1 এ 2, জে এর আগে কত? 3, জে এর আগে 2, 3 2 এ 6, ঠিক আছে, তাহলে কত হবে? দেখো 2 1 এ 2, বেশ, 3 2 এ 6, 6, তাহলে 6 আর 2 এ 8, তাহলে 8 জুল। বলো ক্লিয়ার? ডান। নেক্সট কোয়েশ্চেন। একটি স্প্রিং এর বল ধ্রুবক কে সমান এত, স্প্রিংটিকে স্বাভাবিক দৈর্ঘ্যের থেকে 5 সেন্টিমিটার প্রসারিত করতে প্রয়োজনীয় কৃতকার্য কত হবে? মনে রাখবে যখনই বলবে একটা স্প্রিংকে টেনে বাড়াবো, তো কৃতকার্য হবে সব সময় ডাব্লু ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। আই থিঙ্ক দ্যাট ক্লিয়ার। তো হাফটাকে আমি হাফই রাখলাম, আশা করি কোনো অসুবিধা নাই। কে কত? 200, তাহলে 200, ওকে। এক্স স্কোয়ার কত স্যার? 5 সেন্টিমিটার, তো 5 সেন্টিমিটার তো আছে, ঠিক আছে মানছি, 5 স্কোয়ার তো স্যার হলো, সেন্টিমিটার স্কোয়ারকে আমি মিটার স্কোয়ার করব, তাহলে 10⁻⁻4 দিয়ে গুণ করব, তাহলে কত হলো বলো তো? দেখো 2 100 200, 5 স্কোয়ার 25, এইখানে আছে 10 স্কোয়ার, এইখানে আছে 10⁻⁻4, তাহলে 10⁻⁻2, তার মানে 0.25 জুল, ঠিক আছে, ব্যাস অ্যান্সার হয়ে গেল। বলো, আশা করি ক্লিয়ার, আশা করি ভিডিও তোমাদের ভালো লাগছে, ক্লাস ভালো লাগছে। চলো নেক্সট কোশ্চেন তাহলে। শোনো আমি বলি, এইগুলো তোমরা কিভাবে দেখবে? প্রথমে ভিডিও পজ করবে, আগে নিজে চেষ্টা করবে, যদি নিজে কোশ্চেনটা সলিউশন হয়ে যায় তো ভালো কথা ভাই, নো প্রবলেম, আর নইলে সলিউশন দেখে নেবে। দুটো খাতা বানাবে, একটা খাতায় তুমি প্র্যাকটিস করবে, আর একটা ফর্মুলার খাতা থাকবে, যে ফর্মুলাগুলো লাগছে সেই ফর্মুলাগুলো আমি সাইডে সাইডে লিখে রাখবো, ঠিক আছে। যদি কোনো কোশ্চেনে আমার মনে হয় যে না এইটা আমার একটু কঠিন লাগছে, সেইগুলো স্ক্রিনশট দিয়ে রাখবো, দিয়ে পিডিএফ বানাবো, পরীক্ষার আগে আমি সেইগুলোকে ভালো করে সলভ করে যাবো। এইটা হচ্ছে পড়াশোনার নিয়ম, বুঝতে পেরেছো? স্মার্ট স্টাডি করতে হবে। দেখো, কোনো গতিশীল বস্তুর ভরবেগ 100% বৃদ্ধি করা হলে বস্তুর গতিশক্তি শতকরা কত বৃদ্ধি পাবে? খুব ভালো একটা কোশ্চেন। কোনো গতিশীল বস্তুর ভরবেগ 100% বৃদ্ধি করে দিয়েছো, বেশ, তাহলে ভরবেগের ফর্মুলা কি? ভরবেগকে আমরা লিখি পি দিয়ে, তাহলে পি যদি 100% বৃদ্ধি পায়, 100% মানে 1/1, তাহলে আগে P1 ছিল 1, আর P2 কত হয়েছে? 1 + 1 মানে 2, 1 + 1, উপরে যেটা থাকে সেটা বাড়ে, তাহলে 1 + 1 2 হয়ে গেছে। তাহলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে? স্যার গতিশক্তি সমান আমরা জানি K
কে সমান পি স্কোয়ার বাই 2m। তাহলে k1/k2 সমান 2m তো কেটে পালিয়ে গেল, মাসের কোনো চেঞ্জ হয়নি, p1 স্কোয়ার বাই p2 স্কোয়ার। বেশ, p1 ছিল 1 আর p2 হয়েছে 2 মানে 4। তাহলে স্যার বাড়লো কত? 3 বাড়লো, ছিল কত? 1 গণিত 100। তাহলে হয়ে গেল স্যার 300% উত্তর। বলো, আশা করি ক্লিয়ার হবে। চলো নেক্সট। 2 কেজি ভরের একটি বস্তু 5 মিটার উচ্চতা থেকে অবাধে মাটিতে পড়লো, অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য কত হবে? আচ্ছা আমাকে একটা কথা বলো, যখন একটা বস্তুকে আমি ওপর থেকে ফেলে দিলাম, অভিকর্ষ বল নিচের দিকে, আবার বস্তু যাচ্ছেও নিচের দিকে, তাহলে পজিটিভ ওয়ার্ক ডান, নেগেটিভ ওয়ার্ক ডান এখানে হবে না। ওকে, তাহলে কত হবে? ডাব্লিউ ইকুয়াল টু ওপর থেকে নিচে পড়া কেস মানেই mgh। ওকে, ওপর থেকে নিচে পড়া কেস মানেই কৃতকার্য mgh। এম কত? এম হচ্ছে 2, জি কত? জি বলে দিয়েছে 10, আর এইচ কত? এইচ হচ্ছে 5। ব্যাস, 2 10 20, 5 20 100। তাহলে 100 জুল প্লাস 100 জুল, মাইনাস হবে না কিন্তু। এবার যদি বলতাম যে আমি একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলাম, সেই ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য মাইনাস হতো, আর আমার দ্বারা কৃতকার্য প্লাস হতো। ঠিক আছে, নেক্সট। একটি পাম্প প্রতি মিনিটে 600 কেজি জল 10 মিটার উচ্চতায় তুলতে পারে, পাম্পটির কার্যকর ক্ষমতা কত? আচ্ছা একটা কথা বলি, কার্যকর ক্ষমতা মনে রাখবে, 1 সেকেন্ডে শক্তি যা, 1 সেকেন্ডে কার্য যা, 1 সেকেন্ডে ক্ষমতা তাই, 1 সেকেন্ডে সবাই একই। তাহলে আমি যদি বলি যে তুমি এক কাজ করো না, ডাব্লু সমান আগে mgh বার করো, mgh, এম কত স্যার? এম হচ্ছে 600। বেশ, তাহলে 600, আর জি তো স্যার এমনি 10, 600, জি হচ্ছে এমনি 10, আবার এইচও স্যার 10। ঠিক আছে স্যার, নো প্রবলেম। তাহলে এইটা হলো স্যার কৃতকার্য জুল, এত জুল। তাহলে ক্ষমতা স্যার পি সমান আমরা জানি W/T। তাহলে 600 গণিত 10 গণিত 10 ডিভাইডেড বাই টি। টি তো স্যার 1 মিনিট, 1 মিনিট মানে স্যার 60 সেকেন্ড। 0 0 কেটে দেবো, 6 10 60, তাহলে 1000 জুল। ঠিক আছে, 1000 জুল নয়, জুল পার সেকেন্ড, তার মানে 1000 ওয়াট। ব্যাস বেরিয়ে গেল। আমরা জানি পি সমান W/T, ইজি ফর্মুলা, ডাব্লু বের করলাম, বাই টি করে দিলাম, ব্যাস। যদি 1 মিনিটের জায়গায় 2 মিনিট থাকতো, আমি 120 বসিয়ে দিতাম 60-এর জায়গায়, হয়ে গেল। ইজি কোশ্চেন ভাই। প্রযুক্ত বল এত নিউটন দ্বারা একটা বস্তু এত থেকে এত মিটার অবস্থানে স্থানান্তরিত হলে কৃতকার্য কত হবে? খুব ভালো একটা কোশ্চেন। দেখো, আমি জানি যে ডাব্লু সমান বল গণিত সরণ। বেশ, আমার এখানে কোনো আপত্তি নাই, কিন্তু এখানে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? এখানে বলটা কিন্তু ধ্রুবক বল নয়, বলটা পরিবর্তনশীল বল, মানে চেঞ্জ হচ্ছে, চেঞ্জিং ফোর্স। এইরকম কেসে আমাকে ক্যালকুলাস আনতে হবে, ইন্টিগ্রেশন। কি করব? ডাব্লু ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডিএক্স, কোথায় থেকে কোথায়? 0 থেকে 2, তাহলে 0 থেকে 2 চালাও ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 2, 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 ইন্টু ডিএক্স। ঠিক আছে, নো প্রবলেম স্যার। বেশ, ইন্টিগ্রেশন করছি, দেখো 3 বাইরে বেরিয়ে এলো, এইটা হবে x এর কিউব বাই 3, কিছুই না, 1 যা আছে মাথায় প্লাস 1 বেড়ে যাবে, সেটা নিচে হবে, মাইনাস 2x স্কোয়ার বাই 2 প্লাস 5x, 0 থেকে 2। বেশ, 3 3 কেটে দিলাম, 2 2 কেটে দিলাম, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট বসাও, 2 এর কিউব 8, 2 এর স্কোয়ার 4 প্লাস 5 2 এ 10, আর লোয়ার লিমিটে তো সবাই 0 বসে যাবে, 8 মাইনাস 4 প্লাস 10 সমান 14। তাহলে অ্যান্সার হবে 14 জুল। ঠিক আছে, শিখে নিলে। এরকম টাইপের একটা কোশ্চেন যদি ভালো করে আত্মস্থ করতে পারো, আর একটা কোশ্চেনও আটকাবে না। ঠিক আছে, আর খুব ভাইটাল টাইপ কোশ্চেন পরীক্ষায় আসে এরকম টাইপের কোশ্চেন। নেক্সট, একটি কণা 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে 2 বার আবর্তন সম্পন্ন করে, কণাটির রৈখিক দ্রুতি কি হবে? একটা কণা বৃত্তাকার পথে ঘুরছে, তো 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 1 সেকেন্ডে 2 বার পাই পাই করে ঘুরছে, 1 সেকেন্ডে 2 বার। বেশ ভালো কথা। তাহলে রৈখিক দ্রুতি কি হবে? স্যার রৈখিক দ্রুতি মানে হচ্ছে ভি। ঠিক আছে স্যার, নো প্রবলেম। আমরা জানি ভি সমান ওমেগা আর। স্যার এবার কোশ্চেন আসছে, ওমেগা কি? ওমেগা হচ্ছে কৌণিক বেগ, ওমেগা সমান 2π/t। আবার আমি এটা না লিখে এটাও লিখতে পারি, স্যার ওমেগা সমান 2πn ইন্টু আর। তাহলে 2πটাকে আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম, এন মানে 1 সেকেন্ডে যবার ঘোরে সেইটাই এন, কম্পাঙ্ক। 1 সেকেন্ডে কবার ঘুরছে? 2 বার।
তাহলে এন এর জায়গায় তুমি 2 বসাবে, আর আর এর জায়গায় কত বসাবে? 2। ব্যাস, ঠিক আছে, হবে। তাহলে কত হলো? 2 2 4 4 2 8, তাহলে 8 পাই মিটার পার সেকেন্ড। তাহলে এই যে ফর্মুলাটা, এটাকে আমাকে অন্য খাতায় লিখতে হবে, অন্য খাতায় লিখে রেখে দিতে হবে, নাহলে আমি পারবো না, বারবার লিখতে হবে, তবেই তো মনে থাকবে, ঠিক আছে, তবেই তো নাম্বার হবে। একটু না খাটলে কি করে নাম্বার হবে? 1 কেজি ভরের বস্তুকে 1 মিটার দৈর্ঘ্যের সুতোয় বেঁধে উল্লম্ব বৃত্তে ঘোরানো হলো। বৃত্তের সর্বনিম্ন বিন্দুতে সুতোর ন্যূনতম টান কত হবে? দেখো একটা কথা বলি, একটা বস্তুকে তুমি যখন বৃত্তপথে ঘোরাবে না, তাকে ঘুরতে গেলে সর্বনিম্ন বিন্দুতে এইখানে বেগ থাকতে হবে √5GR, নইলে সে ঘুরবে না। আর সর্বোচ্চ বিন্দুতে এইখানে বেগ থাকতে হবে √GR, নইলে সে ঘুরবে না, ঠিক আছে। তো 5GR বসিয়ে দাও না, উত্তর চলে আসবে √। ওকে, 5 জি এর জায়গায় লিখবো 10, আর আর কত? আর হচ্ছে 1। আচ্ছা, রুট আছে যে, টান চেয়েছে, ও সরি ভাই, টান চেয়েছে, এটা বেগ। আমি যেটা বললাম সেটা কিন্তু বেগ, এই বেগটা লাগবে তবে ঘুরবে, কিন্তু ওরা চাইছে টান। টান তো বের করা যাবে, টান অন্য ফর্মুলা দিয়ে বের করব। দেখো, যখন এই বস্তুটা এখানে এসেছে না, তখন নিচের দিকে কাজ করছে mg, ওপরের দিকে কাজ করছে দড়ির টান, দুজনা মিলে যোগান দিচ্ছে অভিকেন্দ্র বল। তাহলে আমি কি লিখবো? যে স্যার টি মাইনাস mg ইকুয়াল টু স্যার mv²/r। বলো ক্লিয়ার? বেগ তো কিছু বলেনি না, বেগ কিন্তু কিছু বলেনি, ঠিক আছে, বেগ লাগবে না, আমি বেগের জায়গায় এটা বসিয়ে দেবো, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, আমি তোমাদেরকে আর একটা কথা বলতে চাই, যারা মোটামুটি চ্যাপ্টারটা পড়েছো তারা আর একটা জিনিস জানো, যে যখন এই নিচের বিন্দুতে আসে না, তখন তার উপর যে টানটা কাজ করে সেটা তার ওজনের 6 গুণ, এটা মাথায় রাখবে। সর্বনিম্ন বেগে তুমি যদি ঘোরাও, তাহলে নিচের বিন্দুতে যে টান কাজ করে সেটা তার ওজনের 6 গুণ। তাহলে সেভাবেও করতে পারো। ওজন কত? এম তো বলেই দিয়েছে 1 কেজি, তাহলে টি সমান হয়ে যাবে 6 mg। তাহলে 6 গুণিত 1 গুণিত 10, তার মানে 60 নিউটন, এটাও হবে। কেউ যদি মনে করো এটাও হবে, আবার কেউ যদি মনে করো আমি এইভাবে বের করবো তাও হবে। তুমি mgটাকে ওই দিকে নিয়ে চলে যাও, ঠিক আছে, প্লাস m, ভি এর জায়গায় লেখো কত? 5GR, বাই নিচে এমনি একটা আর আছে, আর আর কেটে দাও, তাহলে 5mg প্লাস mg মানে কত হয়ে গেল? সেই 6mg তো হলো না, তাহলে হয়ে গেল, ব্যাস 60 নিউটন। নেক্সট, বাঁকের ব্যাসার্ধ এত এবং ট্রেনের গতিবেগ এত হলে পার্শ্বীয় চাপ মুক্ত থাকার ব্যাংকিং কোণ থিটা কত হবে? শোনো একটা কথা বলি, এটা একটা খুব ভালো কোশ্চেন, বুঝলে। যখন একটা গাড়ি, একটা ট্রেন বলো যাই বলো, সে যখন টার্ন নেয় না, দেখবে বাঁকের মুখে ব্যাংকিং থাকে। ব্যাংকিং মানে কিছুটা রাস্তাটা উঁচু থাকে যাতে অ্যাক্সিডেন্ট না হয়। তো সেই ব্যাংকিং কোণ কত জানতে চেয়েছে, মানে যদি এত বেগে এত ব্যাসার্ধের বৃত্তপথে একটা ট্রেনকে যেতে হয়, তাহলে কতটা হেলে যেতে হবে, মানে কতটা ব্যাংকিং অ্যাঙ্গেল হবে, সেইটা ওরা জানতে চাইছে। এখানে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু v²/rg, তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স v²/rg, এইটা হচ্ছে ফর্মুলা। ভি কত স্যার? ভি তো 20, তাহলে স্যার 20 20 400। আর কত? আর হচ্ছে স্যার, আর হচ্ছে স্যার 400, আর জি তো স্যার 10, তাহলে ট্যান ইনভার্স 0.1, 400 400 কেটে গেল, 1/10 মানে 0.1, তাহলে অপশন এ হয়ে গেল অ্যান্সার। একদম ইজি কোশ্চেন, শুধু বুঝলেই হবে। নেক্সট, একটা স্প্রিংকে 2 সেন্টিমিটার প্রসারিত করতে 4 জুল কার্য হয়। স্প্রিংকে আরো অতিরিক্ত 2 সেন্টিমিটার মানে মোট 4 সেন্টিমিটার প্রসারিত করতে অতিরিক্ত কৃতকার্য কত করতে হবে? মোস্ট ভাইটাল কোশ্চেন, ভালো করে দেখবে। একটা স্প্রিং এর স্থিতিশক্তি U1 সমান হাফ kx², ঠিক আছে, বেশ। বলেছে 2 সেন্টিমিটার প্রসারিত করতে 4 জুল কার্য করতে হয়, তাহলে এখানে আমি লিখবো কত? 4, হাফ কে ইন্টু 2 সেন্টিমিটার, 2² 4, বেশ। তাহলে কে সমান কত এলো? 2 2 এ 4, এইদিকে আবার এলো 2 2 এ 4, মানে কে সমান 2। একক টেকক দিচ্ছি না, পরে দেখা যাবে, বেশ। U2 কি বলছে? কত সেন্টিমিটার প্রসারিত করেছো? আরো অতিরিক্ত 2 সেন্টিমিটার, মানে মোট কত? মোট হচ্ছে আগে 2, এখন 2, 2 2 4, তাহলে হবে হাফ
কে ইন্টু 4 স্কোয়ার 16, তাহলে হাফ কে এর জায়গায় তুমি 2 দাও ইন্টু 16, 2 2 কেটে গেল, মানে 16 জুল। ঠিক আছে, তাহলে অতিরিক্ত কত জুল কাজ করলে? এখন 16 জুল, আগে করেছিলে 4 জুল, 16 মাইনাস 4 মানে 12 জুল। বলো, আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন ভাই, 2 কেজি বস্তুর গতিবেগ, র্যাপিড ফায়ার সলভ করাবো, র্যাপিড ফায়ার, কোনো এক্সট্রা কোনো কথা হবে না, কিছু না, টাইম কম, আর 1 মাস পর পরীক্ষা, শুধুমাত্র খাতা পেন নাও আর প্র্যাকটিস করে যাও, রেজাল্ট ভালো হতে বাধ্য। ওকে, দেখো 2 কেজি ভরের বস্তুর গতিবেগ এত হলে বস্তুটির গতিশক্তি কত হবে? স্যার গতিশক্তির ফর্মুলা আমি জানি স্যার, গতিশক্তির ফর্মুলা হচ্ছে স্যার হাফ এম ভি স্কোয়ার, এটা তোমরা সবাই জানো। কিন্তু স্যার এখানে তো ভি বলে দেয় নাই, বলেছে বাবু ভেক্টর ফর্মে বলেছে, তাহলে কি হবে? হাফ ইন্টু এম এর জায়গায় বসিয়ে দেবো 2 আর ভি স্কোয়ার। স্যার ভি এর আমি যদি মান বের করি, আপনি বলেছিলেন 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এইভাবে মান বের করতে হয়। আই এর আগে যে আছে তার স্কোয়ার, জি এর আগে যে আছে তার স্কোয়ার, কি এর আগে যে আছে তার স্কোয়ার, রুট করে দাও, ব্যাস হয়ে গেল। তাহলে 5 হলো। তাহলে ভি স্কোয়ার মানে কত? ভি স্কোয়ার মানে এখানে 25, তাহলে 2 2 কেটে গেল, তাহলে উত্তর হয়ে যাবে 25 জুল। ব্যাস, অ্যান্সার ডান, খেলা খতম। নেক্সট, কৌণিক সরণ থিটা সমান বলে দিয়েছে, ঠিক আছে? তো টি সমান 2 সেকেন্ড সময়ে কণাটির কৌণিক ত্বরণ কত হবে? কৌণিক সরণ বলে দিয়েছে, কৌণিক ত্বরণ চেয়েছে, কিছুই না, আমরা জানি ওমেগা সমান ডি থিটা ডিটি। স্যার একবার ডেরিভেটিভ চালিয়ে দিই, অবশ্যই 6t স্কোয়ার মাইনাস 6t প্লাস 4 এর তো ডেরিভেটিভ 0 হবে, ওকে নো প্রবলেম। আবার একবার স্যার আমি ডেরিভেটিভ করব, আলফা সমান ডি ওমেগা ডিটি, বেগের ডেরিভেটিভ করলে ত্বরণ পাওয়া যায়, তাহলে 12t মাইনাস 6। টি সমান 2 সেকেন্ডে চেয়েছে স্যার, তাহলে টি এর জায়গায় 2 বসাবো, তাহলে 12 গণিত 2 মাইনাস 6, 24 মাইনাস 6 মানে হচ্ছে স্যার 18 জুল। ব্যাস, এই জুল কেন বলছি, ওফ মাথায় জুল ঢুকে আছে, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার ভাই, 18 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, কোনো ব্যাপারই না। সরণের ডেরিভেটিভ করলে বেগ, আর বেগের ডেরিভেটিভ করলে ত্বরণ, ব্যাস হয়ে গেল। আবার কি 18 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, বলো ক্লিয়ার কিনা? নেক্সট কোশ্চেন চলো। উল্লম্ব বৃত্তাকার পথে ঘূর্ণনরত এম ভরের একটি কণার সর্বনিম্ন ও সর্বোচ্চ বিন্দুর মধ্যে সুতোর টানের পার্থক্য কত হবে? দেখো, সর্বোচ্চ টান উপরের বিন্দুতে সর্বোচ্চ টান হয়, সর্বোচ্চ বলছি, এক্সট্রিমলি সরি, সর্বনিম্ন টান হয় 0, কণার সর্বনিম্ন ও সর্বোচ্চ বিন্দুর মধ্যে টান। তো এখানে যখন 0 হয় দড়ির টান, এ যখন ঘুরে এইখানে আসে না, তখন হয় নিচের দিকে 6 mg, ঠিক আছে, নিচে 6 mg আর উপরে হয় 0 দড়ির টান, ঠিক আছে? তাহলে পার্থক্য কত? 6 mg মাইনাস 0, তার মানে 6 mg, ঠিক আছে? নেক্সট, একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশীল m1 ভরের বস্তু স্থির m2 ভরের বস্তুকে ধাক্কা দিয়ে নিজে স্থির হলো, ভরদ্বয়ের অনুপাত m1:m2 কত? একটা বস্তু আসছিল আর একটা বস্তুকে ধাক্কা মারলো, দিয়ে দাঁড়িয়ে গেল, তো বলছে কি এদের অনুপাত কত হবে? আবারও বলছি, একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ মানে ভরবেগ সংরক্ষিত, গতিশক্তি সংরক্ষিত, বেশ ভালো কথা। m1 ভরের বস্তু স্থির আছে, m2 ভরের বস্তুকে m1 ভরের বস্তু আসছিল, বেশ, এইটা মনে করো m1, এইটা মনে করো, তাহলে এইটা m2, এইটা m1, এ এসে একে ধাক্কা মারলো, বেশ, দিয়ে নিজে স্থির হয়ে গেল, দিয়ে তারপরে m1 দাঁড়িয়ে গেল, m2 চলতে লাগলো, তাহলে m1:m2 অনুপাত কত? দেখো একটা কথা বলি, একজনা দাঁড়িয়ে আছে আর একজনা এগিয়ে আসছে, এ যখন একে ধাক্কা মেরে দিল তখন এর বেগটা একে দিয়ে দিল, এর বেগটা একে দিয়ে দিল, মানে এ দাঁড়িয়েছিল, তাহলে যে আসছিল সে দাঁড়িয়ে গেল, আর যে দাঁড়িয়েছিল সে এর বেগটা নিয়ে চলে গেল। যদি এইরকম হয় না, তাহলে মনে রাখবে দুটো ভর একই হতে হবে, তবেই এটা হবে 1:1, দুটো ভর একই হতে হবে তবেই এটা হবে, নইলে হবে না। ওকে, স্থিতিস্থাপক সংঘর্ষে এই কেস কিন্তু আছে, যারা পড়েছো তারা জানো। প্রত্যেকটা স্লাইডে 18টা করে কোশ্চেন থাকবে, কোনো স্লাইডে 18টা, কোনো স্লাইডে 20টা। তো আমাদের এই ভিডিওতে বা এই ক্লাসে 18টা কোশ্চেন ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। যদি তোমাদের রেসপন্স পাই আমি পরপর ভিডিও নিয়ে আসবো, কথা দিচ্ছি। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।